টুয়ে প্রতিষ্ঠানে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের 214 কোটি টাকা ফেরত নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা থাকায় অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যমন্ত্রী 3 মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো অপেক্ষায় গ্রাহকরা। জানাতে ফেরদৌস রিপোর্ট। ই-ভ্যালি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এসব প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা ফেরত নিয়ে দুশ্চিন্তায় আছেন গ্রাহকরা। অনলাইনে কেনা পণ্যের মূল্য পরিশোধের মাধ্যম বা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে এমন 214 কোটি টাকা। সিআইডির অনুরোধে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রায় 166 কোটি টাকার লেনদেন স্থগিত রেখেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নতুন কোনো নির্দেশনা না পাওয়ায় গ্রাহকদের এই টাকা ফেরত দিতে পারছে না পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার কর্পোরেশন। মোবাইল ফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান এসএসএল, সূর্যমুখী, বিকাশ, নগদ এবং সাউথ ইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে আটকে আছে 48 কোটি টাকা। এছাড়া ই-ভ্যালি, ই-অরেঞ্জ সহ কয়েকটি অনলাইন শপের বিরুদ্ধে মামলার কারণে আইনি প্রক্রিয়ায় আটকে গেছে গ্রাহকদের পাওনা টাকা। বাংলাদেশ ব্যাংক যে চিঠিটা দিয়েছে, আমাদের একটা ইনস্ট্রাকশন চেয়েছে, তার প্রেক্ষিতে আমরা আমাদের যে লেজিসলেটিভ উইং আছে আমাদের আইন ও বিচার মন্ত্রণালয়, ল মিনিস্ট্রিতে, সেখানে আমরা তাদের মতামত চেয়েছি। এবং এই টাকাটা যেহেতু মামলা মোকদ্দমার মধ্যে যে টাকাগুলো আটকা আছে, সেই টাকাটা আসলে যতক্ষণে আমাদের এই মামলাগুলো নিষ্পত্তি না হবে, সেখানে কিন্তু এটা একটা আইনগত জটিলতা থাকতে পারে। বেশিরভাগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা থাকায় বিষয়টি তাদের নিয়ন্ত্রণে নেই বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। প্রত্যেকটা প্রতিষ্ঠানের এগেনস্টেই কিন্তু কেস হয়ে গেছে। ম্যাটারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এন্ডে নাই, এটা চলে গেছে কোর্টের এন্ডে। সুতরাং কোর্ট যে জাতীয় ভার্ডিক্ট দেবে, যে নির্দেশনা দেবে, বাংলাদেশ ব্যাংক ঠিক সেই নিয়মেই তার কার্যাদি পরিচালনা করবে। আইনি জটিলতা কাটিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয়ে, বিক্রেতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের পাওনা টাকা যাতে দ্রুত সময়ের ভিতর দেওয়া হয়। জানাতে ফেরদৌসী। পুরো ই-কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলি, এই খাতটার বর্তমান গতিধারা আসলে কেমন দেখছেন এত কিছুর পরও? আমার কাছে মনে হচ্ছে, যদি আমি ওভারঅল ইন্ডাস্ট্রির কথা বলি, আমি যদি একটু ক্যাটাগরি ওয়াইজ আপনাকে বলি, যে ফর এক্সাম্পল প্যান্ডামিকের সময় আমি যদি একদম গ্রসারি চিন্তা করি, গ্রসারিতে কিন্তু চাল ডাল খুব ভালো পারফরমেন্স করেছে। এবং আমি যখন ফ্যাশন ক্যাটাগরি নিয়ে আমি ইউথদের সাথে কথা বলি, তারা কিন্তু বলে তারা সাজগোজে অনেক কেনাকাটা করে। এবং আমি স্বপ্নের কথা চিন্তা করতে পারি যারা ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে গিয়েছে, যারা ই কমার্স করছে। সো ওভারঅল কোম্পানি গ্রো করছে, বাইরে থেকে কিন্তু ইনভেস্টমেন্ট আসছে। এবং আমরা রিসেন্টলি দেখেছি যে শপাপ সেকোয়া থেকে একটা ফান্ড রেজ করেছে, এবং আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশ ই কমার্স ইন্ডাস্ট্রিও ওই ধরনের ফান্ড পাবে। এবং আলিবাবা কিন্তু 2018-এ অ্যাকোয়ার করেছে দারাজ। সো আমার মনে হয় আলিবাবার এই যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এখন আমি বলবো যে এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি মানুষের আস্থাটা ধরে রাখতে পারি ওভারঅল ইন্ডাস্ট্রি, এবং আমি মনে করি ই-ক্যাবের একটা বিশাল রোল আছে এই জায়গায়, গভর্নমেন্টের একটা রোল আছে, বাংলাদেশ ব্যাংক তাদের জায়গা থেকে ট্রাই করছে, এবং আমার মনে হয় এখন অ্যাওয়ারনেস নিয়ে কাজ করার আছে। সো আমরা যদি এই বছরটা, আমরা প্রায় শেষের দিকে আছি, আমরা যদি আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত মোটামুটি অ্যাওয়ারনেস লেভেল নিয়ে কাজ করি এবং আস্থাটা ফিরিয়ে আনি, ওভারঅল আমি মনে করি যে আমরা ওই ট্রাস্টটা রিস্টোর করতে পারবো ইন্ডাস্ট্রির জন্য। তাজদিন হাসান, যখন আস্থার কথা আসছে, একটি বড় আসলে ঘটনা বা বড় ধরনের নানা ধরনের চাপই যাচ্ছে এটা আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি থেকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি ই কমার্স নানা প্রতিষ্ঠানের নানা ধরনের নানা অভিযোগ থাকে, সেটি যে যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, ইভেন নানা সময় আপনাদের প্রতিষ্ঠান নিয়েও নানা ধরনের অভিযোগ থাকে। এই যে আস্থাগুলো কমে আসছে সময়ের সাথে সাথে, আপনি বলছেন অ্যাওয়ারনেস বাড়াতে হবে, কিন্তু কিভাবে? আচ্ছা, আমি আস্থাটা আসলে বিল করার হচ্ছে কি, আস্থাটা হচ্ছে এটা বলতে পারেন আপনার ট্রাস্ট হচ্ছে একটা ফাংশন বা একটা ভেরিয়েবল, আপনি কিভাবে বাড়াবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফার্স্ট থিং, আমি যদি বলি একটা যে কোনো ই কমার্স কোম্পানির জন্য আস্থার প্রথম জায়গাটা হচ্ছে রিফান্ড পলিসি। আপনার রিফান্ড পলিসি কতটুকু স্ট্রং, এটা ট্রান্সপারেন্ট কিনা। সো যেহেতু দারাজের কথাও আসছে, আমি বলতে পারি যে এখানে কিন্তু আমাদের একটা সার্টেন রিফান্ড পলিসি আছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কি রিফান্ড পলিসি হবে, বিকাশে পেমেন্ট করলে কি হবে, ক্রেডিট কার্ডে করলে কি হবে, ব্যাংকের মাধ্যমে করলে কি হবে, এবং ওই রিফান্ড পলিসিটা আমরা ফলো করছি কিনা, দ্যাট ইজ ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে কাস্টমার রেজলিউশন বা প্রবলেম বা ইস্যু রেজলিউশন কোনো টিম আছে কিনা। আমাদের প্রায় 100 জন একটা ইস্যু রেজলিউশন টিম আছে, যারা 24/7 আপনার ইস্যুগুলো নিয়ে কাজ করছে, এবং যখন ফোন কল করছে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু দিন শেষে কিন্তু ই কমার্স একটা মার্কেট প্লেস, যেখানে আপনি বায়ার এবং সেলারকে আপনি এক জায়গায় আনছেন, কিন্তু তার মানে না আপনি দায় এড়াবেন। সো দায় যাতে আপনি না এড়ান, আপনি ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য কি করছেন। কারণ আমাদের একটা লাইভ চ্যাট আছে, যে লাইভ চ্যাট বক্স, যেটার মাধ্যমে আপনি
ইনস্ট্যান্ট আপনি আপনার সেলারের সাথে কথা বলতে পারেন। সো এই জায়গাগুলোতে আমরা ফোকাস দিচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা কনজিউমার, লাইক আমিও কাস্টমার, আমার ফ্যামিলিও হয়তো পারচেস করে, আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেলারদের একটা রিভিউ সেকশন আছে যেখানে প্রত্যেকটা সেলারকে আপনি পারচেসের পরে রিভিউ, আপনি একটা পয়েন্ট দিতে পারেন। আমি বলবো এই অ্যাওয়ারনেসের বড় জায়গাটা হচ্ছে সবাইকে এনকারেজ করে যে আপনারা রিভিউ দেন। আপনারা যখন রিভিউ দিবেন একটা মানুষ কিন্তু তখন অ্যাওয়ার হয়ে যাবে যে এই সেলারটা ভালো সেলার না খারাপ। কিন্তু আমাদের কিন্তু অভ্যাস হচ্ছে আমরা একটা প্রোডাক্ট কেনার পরে আমরা কখনো প্রয়োজন অনুভূতি করি না, হয়তো অলসতার কারণে হচ্ছে যে 10 সেকেন্ড টাইম নিয়ে আমি একটা রিভিউ দিয়ে দিই। এই রিভিউটা দেওয়াটা আমি মনে করি ইম্পর্টেন্ট। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে টেকনোলজি। আলিবাবা এই জায়গায় আমাদেরকে অনেক হেল্প করছে। এত গেল আমাদের রিফান্ড পলিসি নিয়ে। এছাড়াও নানা ধরনের ই কমার্স প্রতিষ্ঠান যখন অনলাইনের ব্যবসার কথা বলছি তখন অফারটা সাধারণ মানুষ বা ক্রেতারা খুব ভালোভাবে লুফে নেয়। সেক্ষেত্রে অফার নিয়ে কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার প্রভাবে আসলে সমগ্র ই কমার্স খাতে আসলে এক ধরনের মন্দাই চলছে। আপনাদের অফারগুলো কি সেই সব অফার থেকে ভিন্ন এবং কিভাবে ভিন্ন? আচ্ছা, আমি যদি বলি আমাদের অফারগুলোর ক্ষেত্রে কি হয় কি, আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট। 10%-এর বাইরে যে ডিসকাউন্ট গুলো ওগুলো হচ্ছে বিভিন্ন সেলাররা দেয়, তাও সেটা একটা লিমিটেড। এবং আরেকটা জিনিস হচ্ছে অফারের ভিত্তিতে কিন্তু আপনি ই কমার্স ব্যবসাকে সাস্টেনেবল করতে পারবেন। আপনার যদি ভিত্তি থাকে হচ্ছে অফার, তাহলে কিন্তু আপনার ব্যবসা একসময় ভেঙে পড়বে। এবার আমাদের কিন্তু 11/11 একটা ক্যাম্পেইন আসছে, যেটা হচ্ছে সবচেয়ে আমাদের আলিবাবার ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন। এটা আমরা করি সারা বছরের নভেম্বরের 11 তারিখ। সো দেখেন, আমি যদি এখন প্রতি মাসেই আপনাকে অফার এবং ক্যাম্পেইন দিই তাহলে কিন্তু আপনার অভ্যাসটা হয়ে যাবে ডিসকাউন্টের মধ্যে। আমরা চাই মানুষ অনলাইনে কেনাকাটা করুক, মানুষের প্রোডাক্টিভিটি বাড়ুক। মানুষ যারা শপিং মলে যাচ্ছে হয়তো ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে যেই সিচুয়েশন দিয়ে যাচ্ছে ওইখানে তার প্রোডাক্টিভিটিটা ইনশিওর হোক। কিন্তু একমাত্র অফারকে বেসলাইন ধরে কোনো ই কমার্স কোম্পানি কখনো লং টার্মে সাস্টেন করতে পারে না। এবং আমাদের এই 11/11 অফার গুলো কিন্তু হচ্ছে আপনি যদি দেখেন এখানে আমরা সবগুলো টপ নোচ যত ব্র্যান্ড আছে তাদেরকে ইনভাইট করেছি, তাদের মেগা ডিল অফার গুলো তারা নিয়ে আসছে। এটা কিন্তু বছরের সবসময় তারা আসে না, শুধু নভেম্বরেই আসে। সো এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে দারাজের অফার ইউনিক হচ্ছে বিকজ দারাজ একটা ফেস্টিভিটি বা শপিং ফেস্টিভ্যাল একটা মূলত একটা সাস্টেইনেবল পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে, সেটি আসলে এখনো দেখার বিষয়। আরো একটি প্রশ্ন রাখতে চাই নীতিমালা নিয়ে। কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার পর এই খাতে নতুন করে নীতিমালা এবং বিধি, নানা ধরনের বিধি নিয়ে আসছে সরকার এবং নানা প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে আপনার এই নীতিমালাগুলো নিয়ে আপনার পরামর্শ কি? কেমন হওয়া উচিত নীতিমালাগুলো? আমরা দারাজ বাংলাদেশ আমরা যেটা অলওয়েজ চেষ্টা করি যে এসওপির মধ্য দিয়ে কাজ করতে, এসওপি জায়গা থেকে আমরা কাজ করছি। তবে একটা জিনিস হচ্ছে আমাদের একটা অনুরোধ থাকবে যে কিছু নীতিমালা, এসক্রো সিস্টেম বা যেটাই হোক, এটা কিন্তু আবার কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, যে ক্যাশলেস সোসাইটি, সেটা কিন্তু একটু পরিপন্থী। কারণ আপনি যদি এসক্রো সিস্টেম, আপনার টাকা যদি আটকে থাকে তখন কিন্তু মানুষ অনেক বেশি ক্যাশ অন ডেলিভারিতে মানুষ আগ্রহ বেশি পাবে। মানে আগ্রহ তখন তারা কিন্তু, আমরা যেটা চাচ্ছিলাম ক্যাশ অন ডেলিভারি যত বাড়বে আপনি কিন্তু ক্যাশলেস সোসাইটির যে স্বপ্ন ওইটা কিন্তু এটা পরিপন্থী হয়ে যাচ্ছে। তো ওই জায়গায় আমাদের একটা অনুরোধ থাকবে, যারা অনেক সততার সাথে ব্যবসা করছে বাংলাদেশে, যাদের রেপুটেশন ভালো, তাদেরকে আমরা অবশ্যই, আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমরা রাখতে পারি কিনা, যে এসক্রো সিস্টেমটাকে তাদের জন্য ওয়েভ করতে পারি কিনা। কারণ আমরা মনে করি যে ই কমার্স